কর্মসংস্থানের প্রশ্নে আসেন আমরা সবাই মিলে একসাথে একদিন দাঁড়াতে পারি কিনা। ধারাবাহিকভাবে সিরিজ মিটিং হয় অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন ব্যবসায়ী সেক্টরের সাথে, এবং তাদের যে দাবি দাওয়াগুলো থাকে সেইগুলো নিয়ে নেগোসিয়েশন হয়, একটা বার্গেনিং হয়। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা না যাচ্ছে, একটা জবাবদিহিতামূলক সরকার আমরা নিশ্চিত করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আসলে গণবান্ধব গণমুখী বাজেট এটা আসলে আমরা আশা করতে পারবো না। আসলে জাতীয় বাজেট নিয়ে আলোচনা তো অনেক আলোচনা, এবং এটা নিয়ে আসলে আলোচনা আমাদের অনেক আলোচনা আছে ঠিকই, তবে আমাদের এই আলোচনাগুলো ঠিক ধারাবাহিকভাবে আমরা এগিয়ে নিতে পারি না। সব সময় আলোচনাগুলো অনেক ক্ষেত্রেই বিচ্ছিন্ন আলোচনা হয়ে যায়, এবং দেখা যায় যে জাতীয় বাজেটের আগে পরে এসে আমরা এই বাজেটের আলোচনাগুলো নিয়ে মাথা ঘামাই, কিন্তু সারা বছরই আমাদের আসলে এই জায়গায় আরও বেশি আগ্রহ নিয়ে কথা বলা দরকার। কিন্তু এখানে মূল যে বিষয়টা সেটি একটা হচ্ছে বাজেট প্রণয়ন প্রক্রিয়া, বরাদ্দ প্রক্রিয়া, সেই জায়গায় ত্রুটি, এবং সেইটা একেবারেই আমলা নির্ভর যেই কথাটা বারবার উঠে আসছে সেটি সত্য। এবং একটা কথা সবাই বলছে যে এখানে বিভিন্ন সেক্টরে গণমানুষের মতামত নেওয়া হয় না, কিন্তু ইন্টারেস্টিংলি বাজেট প্রণয়ন মানে এই জুন মাসের আগে থেকে প্রায় ফেব্রুয়ারি মাস থেকেই ধারাবাহিকভাবে সিরিজ মিটিং হয় অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন ব্যবসায়ী সেক্টরের সাথে, এবং তাদের যে দাবি দাওয়াগুলো থাকে সেইগুলো নিয়ে নেগোসিয়েশন হয়, একটা বার্গেনিং হয়। বিভিন্ন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনগুলোর সাথে ধারাবাহিক সিরিজ মিটিং চলতে থাকে একেবারে 3-4 মাস ব্যাপী, এবং সেখানে নানাভাবে তাদের কোনটা শুল্ক বাড়বে, কোনটার কি করবে না করবে, এগুলো নিয়ে একটা বার্গেনিং হয়, নেগোসিয়েশন হয়, এবং একটা বড় ধরনের লেনদেনও হয় সেখানে। কিন্তু গণমানুষের জন্য যে চিন্তা, সেই চিন্তার জায়গাটাতে গণমানুষের সম্পৃক্ততার কোনো ব্যবস্থা সেই কাঠামোর মধ্যে আসলে রাখা হয় না, ফলে গণমানুষের সম্পৃক্ততা হওয়ার সুযোগটা কমে যায়। এবং বাজেটটার তো মূল বিষয়টা রাজনৈতিক সদিচ্ছাটা যেটা থাকে, রাজনৈতিক যে দর্শন, সেই দর্শনের প্রতিফলনটা আমরা বাজেটে পাই, কিন্তু সরকার মুখে যে কথাগুলো বলেন সেটার সদিচ্ছার প্রকাশটা আমরা দেখতে পাই না বাজেট বরাদ্দর ক্ষেত্রে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব আমাদেরকে একটা প্রোগ্রামের আগে আমার সাথে ছিলেন, তো উনি বলছিলেন যে বেকারত্ব তো এটা একটা ভয়াবহ অবস্থা, এবং এটা বাংলাদেশের 1 নম্বর সমস্যা, এবং এইটা সমাধানের জন্য মিরাকেল লাগবে, জাদু ছাড়া এটা হবে না। আমি পরে তাকে আলোচনার সময় তাকে জিজ্ঞেস করেছিলাম যে যদি এটা মিরাকেল লাগে এবং এটা যদি 1 নম্বর সমস্যা হয় আপনি মনে করেন, তাহলে এই 1 নম্বর সমস্যা সমাধানের জন্য বরাদ্দটা কি 1 নম্বরে আছে কিনা। তো ওনার তো গোটা বাজেটের মধ্যে ওনাকে আমি সামনাসামনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে একটা আলোচনার মধ্যে পরে ওই লাঞ্চের সময় ওনাকে আমি বললাম যে আপনার এই পুরো বাজেটের মধ্যে কর্মসংস্থানের জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা বরাদ্দ তো ওরকমভাবে আমরা দেখছি না। এখানে আরেকটা জিনিস হয় যে কর্মসংস্থানের ক্ষেত্রে যেটি যে এখানে বড় একটা জায়গা আছে যে আমাদের বিনিয়োগ বাড়ছে, বাজেটের আকার বড় হচ্ছে, কিন্তু কর্মসংস্থান তৈরি হচ্ছে না। কিন্তু আমরা জানি সাধারণ হিসাব যেখানে আপনার বিনিয়োগ হবে সেখানে নতুন কর্মসংস্থান হবে, কিন্তু আমাদের বাজেট এই বর্তমান আওয়ামী লীগ সরকার 2008 সালে যখন দায়িত্ব গ্রহণ করে প্রথমবার, তখন তাদের বাজেট ছিল 78,000 কোটি টাকার, সেটি এখন বেড়ে 8 লক্ষ কোটি টাকা হয়েছে। তুলনামূলকভাবে সেই অনুযায়ী কিন্তু আনুপাতিক হারে কর্মসংস্থানের জায়গা তৈরি হয়নি, বরঞ্চ কর্মসংস্থান সংকট আরও তীব্র হয়েছে। ফলে এখানে দেখা যাচ্ছে যে এর মধ্যে একটা গোজামিল আছে এবং একটা বড় ধরনের ঝামেলা আছে, এবং এই ঝামেলাগুলো থাকবে। এবং এই যে বরাদ্দ দেওয়া হয় সেই পরিমাণ বরাদ্দ যেটি বাজেটে পাস হয়, বাস্তবে সেই বরাদ্দ পৌঁছায় না, দেওয়া হয় না, আবার যেটুকু দেওয়া হয় সেটার মধ্যে বিভিন্ন লিকেজ থাকে, দুর্নীতি এবং নানাভাবে সেইটারও পুরো অংশটা পৌঁছায় না নিচে পর্যন্ত। ফলে এই যে পুরো প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মূল যে সংকটটা সেটি গণতান্ত্রিক ব্যবস্থার সংকট। গণতান্ত্রিক ব্যবস্থা স্বচ্ছতা না থাকার কারণে এবং একটা জবাবদিহিতার নিশ্চিত না হওয়ার কারণে, ওই যে বললেন যে সংসদ সদস্যরা মূল ভূমিকা রাখবার কথা এখানে, কিন্তু সংসদ হয়ে গেছে স্ট্যাম্প সংসদ। তাদের শুধুমাত্র হ্যাঁ বা না ভোট দেওয়া ছাড়া তাদের আসলে ওইখানে ভূমিকা নেওয়ার কোনো ব্যবস্থাই নাই। এবং সেখানে যে উপকমিটিগুলো, সংসদীয় কমিটিগুলো যারা এই কাজগুলোকে পেছনে ব্যাক অফিসের কাজগুলো সামলাবে, তাদের সেই জায়গায় আসলে সম্পৃক্ততার জায়গাটা কমে গেছে।
পুরোটাই হয়ে গেছে আমলাতান্ত্রিক ব্যবস্থার মধ্যে। একটা নির্দিষ্ট গোষ্ঠী, তারা হচ্ছে অফিসে বসে সব কিছু নির্ধারণ করে এবং সেখান থেকে তারা যে কাগজটা তৈরি করে দেয় সেইটার উপরে তার সিদ্ধান্ত চলে আসে। ফলে এই প্রক্রিয়াটাকে যদি ঠিক করতে হয়, বাজেট ব্যবস্থা না, শুধু সার্বিকভাবে যে একটা অব্যবস্থাপনার মধ্যে আমরা পড়ে গেছি, সেই অবস্থাপনা থেকে বের হতে হলে আমাদের পুরো কাঠামোর পরিবর্তন দরকার এবং সেইটার জন্য রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিত করার জন্য একটা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া এই জায়গাতে উত্তরণ সম্ভব না। আমরা আমাদের দাবির কথা তুলতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা না যাচ্ছে, একটা জবাবদিহিতামূলক সরকার আমরা নিশ্চিত করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আসলে গণবান্ধব গণমুখী বাজেট এইটা আসলে আমরা আশা করতে পারবো না, মানে এটা বাস্তবায়ন হবে না এবং এই সংকটটা আরও তীব্রতর হবে। ফলে আমাদের মূল জায়গাটা এটা একটা। আরেকটা হচ্ছে যে যুব সংগঠন বা ছাত্র সংগঠনগুলো আমরা দাবিগুলো তুলছি, কিন্তু আমাদের মোটামুটি দেখবেন যে সবার আলোচনা থেকেই উঠে এসছে একই দাবি, সবাই তুলছে যার যার জায়গা থেকে। আমরা এর আগে একটা উদ্যোগ নিয়েছিলাম যুব ইউনিয়ন থেকে, যে সব যুব সংগঠনগুলোর সাথে আলোচনা করে আমরা একটা চেষ্টা করেছি। আমরা বলেছিলাম যে যার যার রাজনৈতিক অবস্থান ঠিক থাকুক, কিন্তু আমরা কর্মসংস্থানের প্রশ্নে আসেন আমরা সবাই মিলে একসাথে একদিন দাঁড়াতে পারি কিনা। তো আমরা কিন্তু একটা উদ্যোগ নিয়েছিলাম, একটা ড্রাফটিং কমিটি হয়েছিল সব যুব সংগঠনের সাধারণ সম্পাদকদেরকে নিয়ে, সেটা আবার অগ্রসর হয়নি। একটা পর্যায়ে গিয়ে ওটা মুখ থুবড়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি যুব উন্নয়নের কাছে আহ্বান জানাবো বর্তমান নেতৃবৃন্দের কাছে যে এই প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত এবং এখানে আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন সবাই যেহেতু দাবিগুলোর প্রশ্নে একমত, সবাই মিলে কেন আমরা একটা দিন দাঁড়াতে পারি না। আজ কর্মসংস্থান ব্যাংকের একটা পয়েন্টে আমরা ধরেছিলাম যে কর্মসংস্থান ব্যাংকের স্বচ্ছতা নিশ্চিতের জন্য, কর্মসংস্থান ব্যাংক হচ্ছে একটা বড় শ্বেতস্থি, যেখানে 590টা ব্রাঞ্চ আছে, তার 590টা শাখা নিয়ে তার একটা এত বড় একটা শ্বেতস্থি আছে, কিন্তু আপনি কোনো জেলায় গেলে, উপজেলায় গেলে কর্মসংস্থান ব্যাংকের শাখা খুঁজে পাবেন না। এবং আমি এটা মানে একেবারে দায়িত্ব নিয়ে বলেছিলাম যে আমরা কিশোরগঞ্জে, রাজশাহীতে কয়েকটা জায়গায় লোক পাঠিয়েছি যে কর্মসংস্থান ব্যাংকের অফিসে গিয়ে সর্বশেষ যে সার্কুলারটা আছে ঋণের, সেইটা সংগ্রহ করবার জন্য। কিশোরগঞ্জে এই অফিস খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে বহু কষ্টে সার্চ দিয়ে পাওয়া গেল একটা, যেই ঠিকানা সেটি একটা অন্ধগলি, মানে কানাগলির শেষ মাথায় একটা 4তলা বাড়ি, 4তলা সিঁড়ি দিয়ে ওঠার পরে দরজার মধ্যে 2 ফুট একটা সাইনবোর্ড, কর্মসংস্থান ব্যাংক কিশোরগঞ্জ জেলা শাখা। ওখানে যে একটা ব্যাংক আছে ওটা জানারই কোনো ব্যবস্থা নেই। কেন ওই ব্যাংকটাকে লুকায় রাখতে হবে, এটা একটা অদ্ভুত প্রশ্ন আর কি। তো এই সংকটগুলো সমাধানের জন্য আমাদের আরও বেশি আলোচনা দরকার, আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার এবং আমরা যতক্ষণ পর্যন্ত সেই জায়গায় শক্তভাবে দাঁড়াতে না পারবো ততক্ষণ পর্যন্ত আসলে এই জায়গা থেকে আমরা বের হতে পারবো না। সবাইকে ধন্যবাদ।